বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক আমাদের সুযোগ্য অধ্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই অনলাইন ক্লাস, যেন তোমরা ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারো। আমি মুসলিমা খাতুন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, দৌলতপুর কলেজ নিজস্ব, দৌলতপুর, খুলনা। আজকের টপিকস আলোচ্য বিষয় হচ্ছে শ্রমের চাহিদা ও যোগানের ধারণা। আমরা চাহিদা যোগান কি এটা জানি, এবং কি চাহিদা যোগান রেখাও কি তাও জানি, এবং চাহিদা যোগানের রেখা দ্বারা কীভাবে বাজার ভারসাম্য দিতে তাও জানি। এই জন্য সহজ হয়ে যায় তোমাদের জন্য টপিক্সটা। শ্রমের চাহিদা কি? চাহিদা আমরা জানি, কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারী বা উৎপাদনে কী পরিমাণ শ্রমিক প্রয়োজন বা নিয়োগ করতে প্রস্তুত থাকে তাকে শ্রমের চাহিদা বলে। তার মানে কি, একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারী বা উৎপাদনে কী পরিমাণ শ্রমিক প্রয়োজন বা নিয়োগ করতে প্রস্তুত থাকে তাকে শ্রমের চাহিদা বলে। তাহলে শ্রমের চাহিদাটা কি বুঝতে পারছো? শ্রমের চাহিদা কিছু কিছু বিষয়ের উপর বিষয়ের সাথে সম্পৃক্ত বা নির্ভর করে। আর্থিক ও প্রকৃত মজুরি। আমি আর্থিক মজুরি কি, প্রকৃত মজুরি ধারণা আমি নেক্সট ক্লাসে দিয়েছি। 2, দ্রব্যের দাম ও অর্থের মূল্য। শ্রমিকের শিক্ষা ও প্রশিক্ষণ, নৈতিক ও বুদ্ধিগত যোগ্যতা আর অভিজ্ঞতা। শ্রমের চাহিদা এই কয়টা বিষয়ের উপর নির্ভর করে। আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি দুটা ধারণা তোমরা জানো। দ্রব্যের দামও জানো, অর্থের মূল্য। অর্থের মূল্যটা কি? মানে অর্থের নিজস্ব কোনো মূল্য নেই। যখন এই অর্থ দ্বারা কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করা হয় তখনই তার অর্থের মূল্য প্রকাশ পায়। অর্থ ওই টাকা না যে টাকা মানুষের উপকারে আসে না। মনে করো 10 টাকা তুমি বালতির নিচে রেখে দিলে, সেটা কিন্তু টাকা না, কারণ মানুষের উপকার হচ্ছে না, কোনো উৎপাদনে পুনরায় কোনো উৎপাদন সৃষ্টি করতেছে না, বিনিয়োগ সৃষ্টি করতেছে না। তাই অর্থের মূল্য নেই যতক্ষণ না তাদের কোনো দ্রব্য সামগ্রী বা সেবাকর্ম অর্জিত হচ্ছে। শ্রমিকের শিক্ষা প্রশিক্ষণ। এই শিক্ষা প্রশিক্ষণের দ্বারাই শ্রমের চাহিদাটা বৃদ্ধি পায়। নৈতিক ও বুদ্ধিগত যোগ্যতাও লাগে। অভিজ্ঞতা যার যেরকম বেশি, তার শ্রমের চাহিদা তার ততটা বেশি হয়। শ্রমের চাহিদা আর্থিক ও প্রকৃত মজুরির সাথে সম্পর্কিত একটা বিষয়। আর্থিক ও প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে শ্রমের চাহিদা হ্রাস পায়। অর্থাৎ প্রকৃত মজুরির উপর শ্রমের চাহিদা নির্ভর করে। শ্রমের চাহিদার সাথে প্রকৃত মজুরির সম্পর্ক বিপরীত। শ্রমের চাহিদার সাথে প্রকৃত মজুরির সম্পর্ক হচ্ছে বিপরীত। অর্থাৎ প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে শ্রমের চাহিদা হ্রাস পায়, আর প্রকৃত মজুরি হ্রাস পেলে শ্রমের চাহিদা বৃদ্ধি পায়। প্রকৃত মজুরি আর শ্রমের চাহিদা দুইটা সম্পর্ক হচ্ছে বিপরীত। যেরকম এর চিত্রভিত্তিক একটা ব্যাখ্যা দিই। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স, এটা হচ্ছে মূল বিন্দু। ভূমি অক্ষে শ্রমের চাহিদাকে ডিএল দ্বারা প্রকাশ করা হয়। আর লম্ব অক্ষে হচ্ছে প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত, W/P। প্রকৃত মজুরি হচ্ছে W/P, যেটা লম্ব অক্ষে, আর ভূমি অক্ষে শ্রমের চাহিদা DL। আমরা পূর্বেই দেখেছি যে প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত। প্রকৃত মজুরি যখন WP1, তখন শ্রমের চাহিদা হচ্ছে DL1। প্রকৃত মজুরি যখন WP1, তখন শ্রমের চাহিদা হচ্ছে DL1। শ্রমের প্রকৃত মজুরি যখন বেড়ে গেল, বেড়ে যখন WP/2
টু, তখন শ্রমের চাহিদা কমে ডিএল অন হলো। যে দুটো বিন্দু পাওয়া গেল সেই দুইটা বিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটাই হচ্ছে ডিএল, শ্রমের চাহিদা রেখা। শ্রমের চাহিদা রেখা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, ভূমি অক্ষে হচ্ছে শ্রমের চাহিদা আর লম্ব অক্ষে হচ্ছে প্রকৃত মজুরি। যখন প্রকৃত মজুরি যখন WP1 তখন শ্রমের চাহিদা ডিএম বেশি, প্রকৃত মজুরি যখন কম, এই যে এইটুকু হচ্ছে কম, তখন শ্রমের চাহিদা বেশি বেড়ে গেছে। যখন প্রকৃত মজুরি বেড়ে W2 হয়েছে, বেড়ে গেছে, তখন শ্রমের চাহিদা কমে ডিএল অন হয়েছে, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমেছে। অর্থাৎ প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক হচ্ছে বিপরীত। ক্লিয়ার? এবারে শ্রমের যোগান লেখা। শ্রমের যোগানটা কি? একটি নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারী যে শ্রম একটা শ্রমের চাহিদাটা কি? শ্রমের যোগান, শ্রমের যোগানকে SL দ্বারা প্রকাশ করা হয়। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে দেশে বিদ্যমান যে পরিমাণ শ্রমিক শ্রম দিতে প্রস্তুত থাকে তাকে শ্রমের যোগান বলে। কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট মজুরিতে দেশে বিদ্যমান যে পরিমাণ শ্রমিক শ্রম দিতে প্রস্তুত থাকে তাকে শ্রমের যোগান রেখা বলে। অর্থাৎ শ্রমিক একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট মজুরিতে দেশে বিদ্যমান যে পরিমাণ শ্রমিক শ্রম দিতে প্রস্তুত থাকে, মানে শ্রমিক যে কোনো সময় যে কোনো মজুরিতে শ্রম দিতে প্রস্তুত থাকবে, সেটাই হচ্ছে শ্রমের যোগান রেখা। শ্রমের যোগান নির্ভর করে দেশে কয়টা বিষয়ের উপরে শ্রমের যোগান নির্ভর করে? শ্রমের যোগান নির্ভর করে হচ্ছে দেশে বিদ্যমান জনশক্তি। এক হচ্ছে দেশে বিদ্যমান জনশক্তি, দুই শ্রমিক সংঘ, শ্রমিক সংঘের আচরণ, তিন হচ্ছে শ্রমিকের গতিশীলতা, চার হচ্ছে আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি, আর্থিক ও প্রকৃত মজুরি। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, শ্রমের যোগান
শ্রম যোগান সাধারণত এসএল দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সাপ্লাই অফ লেবার। কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট মজুরিতে দেশে বিদ্যমান যে পরিমাণ শ্রমিক শ্রম দিতে প্রস্তুত থাকে তাকেই শ্রমের যোগান বলে। শ্রমের যোগান আসে হচ্ছে শ্রমের দিক থেকে। শ্রমের যোগান নির্ভর করে দেশে বিদ্যমান জনশক্তি, শ্রমিক সংঘের আচরণ, শ্রমিকের গতিশীলতা, আর্থিক ও প্রকৃত মজুরি। এই শ্রমের যোগানের সাথে প্রকৃত মজুরির সম্পর্ক সমমুখী, অর্থাৎ প্রকৃত মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, প্রকৃত মজুরি কমলে শ্রমের যোগান কমে। একটা বাড়লে আরেকটা বাড়বে, আরেকটা কমলে আরেকটা কমবে। অর্থাৎ দুটো শ্রমের যোগান আর প্রকৃত মজুরি পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ শ্রমের যোগানের সাথে প্রকৃত মজুরির সম্পর্ক হচ্ছে সমমুখী। চিত্রের মাধ্যমে বিষয়টা তুলে ধরি। একটু লক্ষ্য করো, এটা এক্স, মূল বিন্দু হচ্ছে ও, এটা হচ্ছে ওয়াই, অর্থাৎ ভূমি অক্ষ আর হচ্ছে লম্ব অক্ষ। ভূমি অক্ষে শ্রমের যোগান হচ্ছে এসএল, শ্রমের যোগান ভূমি অক্ষে এসএল। আর প্রকৃত মজুরি হচ্ছে লম্ব অক্ষে মজুরি W/P। তাহলে ভূমি অক্ষে শ্রমের যোগান আর লম্ব অক্ষে প্রকৃত মজুরি। আমরা আগেই জেনেছি প্রকৃত শ্রমের যোগানের সাথে প্রকৃত মজুরির সম্পর্ক হচ্ছে সমমুখী, একটা বাড়লে আরেকটা বাড়বে, আরেকটা কমলে আরেকটা কমবে। অর্থাৎ প্রকৃত মজুরি যদি বাড়ে শ্রমের যোগানও বাড়বে, প্রকৃত মজুরি যদি কমে শ্রমের যোগানও কমবে। দেখো, যখন প্রকৃত মজুরি WP1 তখন SL1, সেই বিন্দুটা হচ্ছে এ। যখন প্রকৃত মজুরি বেড়ে W/P2 হলো, যখন শ্রমের যোগান W1 প্রকৃত মজুরি W1 থেকে বেড়ে WP2 হলো, তখন শ্রমের যোগান বেড়ে কত হলো? SL2 হলো। সেই বিন্দুটা হচ্ছে বি। এই দুটো বিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেটা হচ্ছে শ্রমের যোগান রেখা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুটো বিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এই SS রেখা, যার সেটা হচ্ছে শ্রমের যোগান রেখা। দেখো, ভূমি অক্ষে পূর্বে আমরা জেনেছি শ্রমের যোগানের সাথে প্রকৃত মজুরির সম্পর্ক হচ্ছে সমমুখী। দেখো, ও এক্স অক্ষে হচ্ছে শ্রমের যোগান রেখা আর ও ওয়াই অক্ষে হচ্ছে প্রকৃত মজুরি W/P। তাহলে যখন প্রকৃত মজুরি WP1 তখন শ্রমের যোগান রেখা হচ্ছে SL1। যখন প্রকৃত মজুরি বেড়ে গেল WP1 থেকে বেড়ে WP2 হলো, তখন শ্রমের যোগান রেখা SL1 থেকে SL2 হলো। যে বিন্দু দুটো পাওয়া গেছে সেটা যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা হচ্ছে SS রেখা, যেটা হচ্ছে শ্রমের যোগান রেখা, SL যোগান রেখা। তাহলে শ্রমের চাহিদা, শ্রমের যোগানের ধারণাটা আমরা জানলাম। শ্রমের যোগানটা হচ্ছে, আমি আবারও বলছি, কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট মজুরিতে দেশে বিদ্যমান যে পরিমাণ শ্রমিক শ্রম দিতে প্রস্তুত থাকে তাকে শ্রমের যোগান রেখা বলে। শ্রমের যোগান কয়েকটা বিষয়ের উপর বিদ্যমান, যখন দেশে বিদ্যমান জনশক্তি, শ্রম সংঘের আচরণ, আর্থিক ও প্রকৃত মজুরি আর শ্রমিকের গতিশীলতা। আর শ্রমের যোগানটা সাধারণত নির্ভর করে আর্থিক ও প্রকৃত মজুরির উপরে। আমরা পূর্বেই জেনেছি যে আর্থিক মজুরি কী আর প্রকৃত মজুরিটা কী। তা প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী। প্রকৃত মজুরি বাড়লে শ্রমের যোগানও বাড়বে, প্রকৃত মজুরি কমলে শ্রমের যোগানও কমবে। আর এই যে যখন ও এক্স অক্ষে শ্রমের যোগান আর ও ওয়াই অক্ষে হচ্ছে প্রকৃত মজুরি, একটা যখন প্রকৃত মজুরি বেড়ে WP1 থেকে WP2 হয়েছে, তখন শ্রমের যোগানও করে SL1 থেকে SL2 হয়েছে। যে দুটো বিন্দু আমি পাইছি, এই দুটো বিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটাই হচ্ছে শ্রমের যোগান রেখা। একবার আমি দেখাবো শ্রমের
চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে কিভাবে ভারসাম্য মজুরি নির্ধারিত হয়? শ্রমের চাহিদা ও যোগানের মাধ্যমে কিভাবে ভারসাম্য মজুরি নির্ধারিত হয়? মজুরি নির্ধারিত হয়। আমরা শ্রমের চাহিদা যোগান রেখা দেখেছি, এখন শ্রমের চাহিদা যোগান দুইটার সম্বন্ধে কীভাবে ভারসাম্য মজুরি নির্ধারিত হয় সেটা আমি চিত্রের মাধ্যমে দেখাবো। চিত্রের মাধ্যমে বিষয়টা ফুটিয়ে তুলব। ভূমি অক্ষে হচ্ছে ও এক্স অক্ষে হচ্ছে ভূমি অক্ষ, আর লম্ব অক্ষ ওয়াই অক্ষ। ভূমি অক্ষে শ্রমের চাহিদা ও যোগান, শ্রমের চাহিদা ও যোগান, আর লম্ব অক্ষে হচ্ছে প্রকৃত মজুরি। আমরা পূর্বেই জেনেছি শ্রমের চাহিদা ও যোগান দুইটা বিষয় হচ্ছে প্রকৃত মজুরির উপর নির্ভরশীল। প্রকৃত মজুরিকে W/P দ্বারা প্রকাশ করা হয়। এখন শ্রমের চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে কীভাবে বাজার ভারসাম্য মজুরি নির্ধারিত হয় সেই বিষয়টা আমি এখন তুলে ধরব চিত্রের মাধ্যমে। আমরা জানি প্রকৃত মজুরির সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত, আর প্রকৃত মজুরির সাথে যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী। এখন একটু লক্ষ্য করো, এটা হচ্ছে যোগান রেখা, এটা হচ্ছে চাহিদা রেখা, এইটা হচ্ছে W/P0, আর এটা হচ্ছে W/P1, W/P2 হচ্ছে A B C D, এটা হচ্ছে DD রেখা, এটা হচ্ছে SS রেখা। তো শিক্ষার্থীবৃন্দু P0 এটা নাম একটু লক্ষ্য করো, ভূমি অক্ষে হচ্ছে শ্রমের চাহিদা ও যোগান রেখা, আর লম্ব অক্ষে প্রকৃত মজুরি। প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত, এই জন্য চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, আর প্রকৃত মজুরির সাথে যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী, এই জন্য যোগান রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এখন দেখো, শ্রমের প্রকৃত মজুরি যখন W/P1 তখন শ্রমের চাহিদাকে সাধারণত D দিয়ে প্রকাশ করি, D1। এখন শ্রমের চাহিদা যখন বেড়ে D1, লক্ষ্য করো W/P0 প্রকৃত মজুরি যখন W/P0 আর শ্রমের চাহিদা যখন D1, সেখানে ভারসাম্য বিন্দু হচ্ছে E। এই বিন্দুতে হচ্ছে শ্রমের চাহিদা ও যোগান ভারসাম্য লাভ করতেছে, এটাই হচ্ছে সেই ভারসাম্য মজুরি। আর যদি আমরা W/P2তে যদি প্রকৃত মজুরিতে যদি আমরা চাহিদা মজুরি নির্ধারণ করি, সেক্ষেত্রে যোগান AB পরিমাণ যোগান বেশি হয়ে যায়, তখন বেকারত্ব সৃষ্টি হয়। বেকারত্ব দেখা দেয়, তখন কি করে প্রকৃত মজুরি হ্রাস পেয়ে W/P0 চলে আসে। এই বিন্দুতেই ভারসাম্য অর্জিত হয়। আর যদি W/P1 প্রকৃত মজুরি যদি W/P1 হয়, তখন এই যে CD পরিমাণ যোগান CD পরিমাণ চাহিদা বেশি হয়, তখন প্রকৃত মজুরি বেড়ে তখন W/P0 হয়, অর্থাৎ এই বিন্দুতেই ভারসাম্য অর্জিত প্রকৃত মজুরি নির্ধারিত হবে।
বেশি যখন WP 2-তে যখন প্রকৃত মজুরি হয় তখন যোগান বেশি হলে বেকারত্ব দেখা দেবে। আর যখন WP 1-এ হবে তখন চাহিদা বেশি হবে, পরিমাণ এত সিটি পরিমাণ বেশি হবে, তখন কী হবে, প্রকৃত মজুরি বেড়ে যাবে। আর যখন যোগান বেশি হবে তখন প্রকৃত মজুরি কমে যাবে। আর WP 0 বিন্দুতে নেমে আসবে এবং বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে। আর শ্রমের চাহিদা যোগান হবে D1, অর্থাৎ এই বিন্দুতে হচ্ছে ভারসাম্য চাহিদা সমান যোগান, অর্থাৎ এইখানে ভারসাম্য মজুরি নির্ধারিত হবে, অর্থাৎ বিন্দুতে ভারসাম্য মজুরি নির্ধারিত হবে। এটা হচ্ছে শ্রমের চাহিদা যোগানের মাধ্যমে কিভাবে ভারসাম্য মজুরি নির্ধারিত হয় সেই বিষয়টা তুলে ধরলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পরিচালিত হচ্ছে এই অনলাইন ক্লাস। তোমরা যেন ঘরে বসে তোমাদের শিক্ষা কার্যক্রম যথোপযুক্তভাবে চালিয়ে যেতে পারো। তাহলে সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থেকো। আর পরবর্তী টপিকস নিয়ে আমি পরবর্তী ক্লাসে হাজির হব। আসসালামু আলাইকুম।